Copyright disclaimer under Section 107 of the Copyright Act 1976. Copyright disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use. আজকে আমরা শুরু করতে যাচ্ছি অদ্ভুতুরে ইউটিউব চ্যানেল। অনেক দিন পর আমাদের ফিরে আসা, প্রায় 2 বছর পর। ভাবতেও অবাক লাগে যে আমরা 2 বছর পেরিয়ে এসছি। হ্যাঁ, কিছু কারণবশত আমরা দিতে পারিনি গল্প, আমাদের নিজের পার্সোনাল ইস্যু ছিল, সেই জন্য আমরা চ্যানেলে গল্প দিতে পারিনি। কিন্তু আমরা আবার চেষ্টা করব প্রতি সপ্তাহে অন্তত একটা করে গল্প দেওয়ার। যদি আপনাদের ভালোবাসা থাকে তাহলে গল্পের ফ্রিকোয়েন্সি আমরা বাড়িয়ে দেব। আমাদের প্রথমে ট্যাগলাইন ছিল, এখানে সত্য ঘটনা শোনানো হয়। কিন্তু এখনকার সময় সত্য ঘটনাকে যাচাই করা হয়ে গেছে অনেক দুঃসাধ্য। তাই বোঝা দায় যে কোনটি সত্য ঘটনা আর কোনটি সত্য ঘটনা নয়। কিন্তু আমরা চেষ্টা করব যাতে লোকের সাথে যে ঘটনাগুলি ঘটে, মানে যেগুলি বাস্তব জীবনের সাথে কোনো মিল নেই, এক কথায় অলৌকিক ঘটনাগুলি, সেগুলোই আমরা এই চ্যানেলে তুলে ধরব। তাই আমাদের যে ট্যাগলাইন ছিল, এখানে সত্য ঘটনা শোনানো হয়, সেটিকে আমরা সরিয়ে দিলাম। আমরা বলতে যাচ্ছি এক অন্য রকমের ভৌতিক গল্প। এটি কোনো আগে থেকে সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে নেওয়া গল্প নয়, অথবা পডকাস্টের কোনো গল্প নয়। এটি আমার রিলেটিভ, মানে খুবই কাছের রিলেটিভ, ওনার মুখ থেকে শোনা গল্প। আর গল্পের মধ্যে কতটা সত্যি কি মিথ্যা সেটি আপনারা গল্প শোনার পরই বিচার করবেন। এটি ওনার সাথে বাস্তবে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনা। আপনারা হয়তো অনেকেই জানেন যে অলৌকিক ঘটনা কি, আবার অনেকেই হয়তো জানেন না অলৌকিক ঘটনা সম্বন্ধে। তাও আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি। অলৌকিক ঘটনা হচ্ছে যার বাস্তবের সাথে কোনো মিল নেই, যেটি বাস্তব জীবনে ঘটেই না, কিন্তু যখন ঘটে সেটা অপ্রত্যাশিত ঘটনা। এবং অলৌকিক ঘটনাগুলি আমরা বেশিরভাগ কারোর মুখ থেকে অথবা গল্পের বই এবং টেলিভিশনের পর্দার মাধ্যমেই আমরা জানতে পারি। এবারে তাহলে আর বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। এমন একটা আমরা আজকে বাড়ির ঘটনা শুনব যেখানে অনেক অলৌকিক শক্তি বাস করত। এবারে তাহলে আপনারা মনে মনে ভাবুন এবং চোখটা বন্ধ করুন। জাস্ট গল্পটা শুনতে থাকুন মন দিয়ে। পাশে ফোনটি রাখুন এবং ইয়ারফোন অথবা হেডফোন এর মাধ্যমে শুনলে খুব ভালো হয়। তাহলে আপনারা বেটার অডিও কোয়ালিটি শুনতে পারবেন। এবার আপনারা ওই বাড়িটির সম্বন্ধে কল্পনা করুন। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের
গল্প রাতে ওরা কারা। আর রিলেটিভ যেভাবে আমাকে গল্পটি বলেছেন আমি সেইভাবেই শোনাচ্ছি। উনি বলছেন সালটা তখন 1950-এর দিকের কথা। তখন সবে সবে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে। আমরা থাকতাম কলকাতায়। আমার কলকাতার বাড়িতে আমি, মা এবং বাবা এবং আমার 3 ভাই বোন এবং আমার এক মামা থাকতো, যে আমাদের থেকে 3-4 বছরের বড়। দিদা মারা যাওয়ার কারণে মামার ভার নেয় আমার মা এবং বাবা। এবারে আমাদের গরমের ছুটিতে ঘুরতে যাওয়ার প্ল্যান হলো আমাদের পিসিমা এবং পিসেমশাইয়ের বাড়ি। আমরা অনেক দিন হলো সেখানে আর যাই না। এবারে আমাদের প্ল্যান হলো পিসিমা এবং পিসেমশাইয়ের বাড়ি। বাড়িটি ছিল মেদিনীপুরের ময়নাডাল নামক একটি গ্রাম। তাদের বাড়িটা খুবই বৃহৎ এবং সুসজ্জিত। এক কথায় বললেই চলে জমিদার বাড়ির মতো। বাড়ির লাগোয়া ছিল একটা বাগান এবং বিশাল বড় একটা পুকুর, এবং আশেপাশে কোনো বাড়ি ছিল না, পাশেই ছিল ধান জমি। আর বাড়িটার চারপাশটা খুবই সুন্দর এবং নিরিবিলি। সকালটা দেখলে খুবই ভালো লাগবে। আমি একবার যখন ছোটবেলায় গেছিলাম তখন খুবই ভালো লেগেছিল। তখন আমি খুবই ছোট ছিলাম, সেই জন্য আমার খুব একটা ভালো মনে নেই, কিন্তু আমি যখন গেছিলাম আমার এইটুকুনি মনে আছে, বাড়িটা খুবই সুন্দর। এবারে আমরা পিসিমা এবং পিসেমশাইকে চিঠির মাধ্যমে আগাম জানিয়ে দিই যে আমরা গরমের ছুটিতে তাদের বাড়িতে আসছি এবং সেখানেই আমরা গরমের ছুটি কাটাবো তাদের সাথে। আমরা আগে জানতাম যে পিসিমা এবং পিসেমশাই নিঃসন্তান এবং পিসিমার অনেক ভাসুর যা ছিল তারা কলেরা মহামারীতে সবাই আজ মারা গেছে। কলেরা মহামারী 1940-এর গোড়ার দিকে এটি খুব ভয়ানক রূপ নিয়েছিল আমাদের এই বাংলায়। তখন অনেকেই এই মহামারীতে মারা যায় এবং আমার পিসেমশাইয়ের ভাই এবং তার পরিবার তারাও এই রোগ থেকে বাঁচেনি, তারা সবাই মারা গেছে। শুধু পিসিমা এবং পিসেমশাই কলকাতায় থাকার দরুন তারা বেঁচে গেছে, কিন্তু তার পরিবার আর নেই বললেই চলে। এবার আমরা যথারীতি ট্রেন ধরে পিসিমা এবং পিসেমশাইয়ের সেই বাড়িতে রওনা দিই, কিন্তু ট্রেন লেট হওয়ার দরুন আমাদের গ্রামে পৌঁছাতে অনেকটাই রাত হয়ে যায়। আর গ্রামের রাত মানেই একেবারে মধ্যরাতের সমান। সন্ধে 7টা মানেই ওখানে মধ্যরাত্রের সমান। আমাদের পৌঁছাতে 7টা 7:30 বেজে গেছিল, কিন্তু মনে হচ্ছিল যেন এক্ষুনি মধ্যরাত হয়ে গেছে। চারপাশটা কিরকম অন্ধকার, দেখা যাচ্ছে না ভালো কিছু। আমাদের কাছে দুটো টর্চ থাকার জন্য আমরা গ্রামের রাস্তা চিনতে পেরে তাদের বাড়ির সামনে যেতে পারি। এবার আমরা তাড়াতাড়ি করে বাড়িতে ঢুকি এবং হঠাৎ আমার মা যখন নিচতলা থেকে দোতলায় সিঁড়িতে উঠতে যাবে, তখন পাশ দিয়ে একজন ঘোমটা দেওয়া এবং শাড়ি পরিহিত মহিলা মায়ের পাশ দিয়ে চলে যায়। এবার আমার মা
তার মুখটি অন্ধকার হওয়ার জন্য দেখতে পাননি। এবং যখন আমার মা পিসিমাকে কথাটি বলেন, তখন পিসিমা উত্তরে জবাব দেন, ওটি আর কেউ না, ওটা তো ছোট বউ। ও তাহলে নিচতলায় যাচ্ছে। এটি শুনে আমার মা খুব ভয় পেয়ে যান, কিন্তু তিনি আবার পরক্ষণেই ভাবেন হয়তো পিসিমা আমাদের সাথে মজা করছেন। এরপর আমরা উপরতলায় গিয়ে তাড়াতাড়ি রাত্রের খাবার সেরে শুতে যাই। এবং আমাদের ঠিক হয় যে ছেলেরা একটা ঘরে শোবে এবং মেয়েরা একটা ঘরে শোবে। যখন আমরা শুই তখন রাত হয়ে গেছে তাও 12টা। এবার গরম থাকার জন্য আমাদের কারোরই ঘুম আসছিল না ঠিক করে। মেয়েদের ঘরে আমি শুয়েছিলাম, আমি, আমার মা, আমার পিসিমা এবং আমার বোন। আর ছেলেদের ঘরে শুয়েছিল আমার ভাই, আমার বাবা, আমার পিসেমশাই আর আমার মামা। এবার যখন রাত বাড়ে তখন আমার মা দেখতে পান যে একজন লোক আর একজন মহিলা আমাদের ঘরের সামনে এলেন এবং যে মশারি আমরা টাঙিয়েছিলাম সেই মশারিটাকে ভালো করে বিছানার তলায় গুঁজে দিচ্ছেন। আমার মা এটি খুব আবঝা চোখেই দেখেন এবং পিসিমাকে ডাকেন। তখন দেখেন ওনারা আর কেউ নেই। এই কথাটি আমার মা পিসিমাকে বলেন যে, দিদি ওটা কে ছিল গো? তুমি দেখলে তো ওটা কে ছিল? তখন পিসিমা উত্তরে জবাব দেন, হ্যাঁ ওটা তো মেজো ভাসুর আর আমার মেজো জা ছিলেন। তখন মা ভয় পেয়ে যান এবং ভাবছেন যে কি করে হয়, ওনারা তো সবাই মারা গেছেন কলেরা রোগে। তাহলে পিসিমা কি আমাদের সাথে কি মজা করছেন? এইটাই ভাবতে থাকেন উনি এবং সারা রাত ওনার ঠিক করে ঘুম হয় না। তাই তিনি ঠিক করেন যে কালকেই উনি বাড়ি ফিরবেন। এবার সকাল হতেই উনি বাবাকে বলেন যে আমি আজকেই বাড়ি ফিরব। আমার মা সকালবেলায় আমার বাবাকে জোরাজুরি করেন যে আজকেই তিনি কলকাতায় ফিরবেন। কিন্তু আজকে ধর্মঘট হওয়ার জন্য কলকাতায় আসার কোনো ট্রেন নেই। তাই আমার বাবা আমার মাকে বোঝান যে কালকেই তারা সকালবেলা এখান থেকে চলে যাবেন। কিন্তু আমার মা এখানে থাকতে এক ফোঁটাও রাজি হন না। অনেক কষ্টে বাবা বোঝানোর পর তিনি বোঝেন এবং আজকের দিনটা তিনি থাকেন। কিন্তু আমাদের এই জায়গাতেই থাকাই হয়ে যায় মহাবিপদ। এবার আমার মা লক্ষ্য করেন যে পিসিমা দুপুরে খাবার খাওয়ার পরেই তিনি রান্নাঘরে গিয়ে রান্না করছেন। আমার পিসিমাকে বলেন যে দিদি এত তাড়াতাড়ি তুমি রান্না করে নিচ্ছ কেন? তখন আমার পিসিমা আমার মাকে বলেন যে আমি আর রাত্রে রান্না করব না, তাই আমি তাড়াতাড়ি রান্না সেরে নিচ্ছি। তখন আমার মা জিজ্ঞাসা করেন কেন? তখন পিসিমা বলেন ওই তো রাত্রে তো আমার জায়রা রান্না করবে, সেই জন্য আমি তা এখনই রান্না করে নিচ্ছি। মা শুনে খুবই ভয় পেয়ে যান এবং তিনি খুব কষ্ট করে নিজেকে বোঝাতে থাকেন এটা উনি মজা করছেন। এবার যখন দুপুরে খাওয়ার পর আমার পিসেমশাই এবং আমার বাবা তাদের বাড়ির বাগানের দিকটায় ঘুরছিল। মনে রাখা ভালো, বাগানে গাছের সাথে একটা বাঁধা দোলনা ছিল। তখন আমার বাবা দেখেন যে দোলনায় বসে ছোট বউ দোল খাচ্ছে এবং খিলখিল করে হাসছে। এটা দেখে তখন আমার বাবা খুবই ভয় পেয়ে যান এবং পিসেমশাইকে নিয়ে তাড়াতাড়ি তাদের ঘরে চলে আসেন। এই ঘটনাটি আমার মাকে উনি বলেন না, যাতে উনি ভয় না পেয়ে যান। যখন রাত বাড়ে তখন আমরা শুনতে পাই নিচতলা থেকে খুব আর্তনাদ এবং গমগমে একটা শব্দ ভেসে আসছে।
যেরকম সকালবেলা মানুষজন রান্না করে বা যেরকম আমরা কথা বলি, সেই রকম সেই গমগমে আওয়াজ, যেন রান্নাঘরে বাসন পড়ে যাচ্ছে, মানে একটা খুব হল্লার আওয়াজ, মানে অনেকগুলো লোক থাকলে যেরকম গমগমে শব্দ হয়, সেরকম নিচতলা থেকে উপরতলায় ভেসে আসছে। এটি তখন মাঝরাত, প্রায় 2টো নাগাদ। আমরা সারা রাতেই 2 চোখের পাতা ফেলতে পারিনি। এইভাবেই আমরা সারা রাত কাটাই। কিন্তু ভোরের আলো ফুটতেই আমরা একটুকু সময় নষ্ট না করে আমরা নিজেদের বাক্স গুছিয়ে নিয়ে পিসিমা এবং পিসেমশাইকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিই। এরপর কলকাতায় আসার পর আমার পিসেমশাই আমাদের বাড়িতেই ছিলেন। বছর ঘুরতেই আমার পিসেমশাই মারা যান এবং পরে বাড়িটি পিসেমা বিক্রি করে দেন এবং 1985 নাগাদ উনি মারা যান এবং বাড়ির যা সম্পত্তি এবং যা ওনার সম্পত্তি ছিল তা আমাকে এবং আমার ভাই বোনদেরকে দিয়ে যান। আমি এখনো ওই বাড়িটির কথা ভাবি আর ভুলতে পারি না ওই বাড়িটার কথা, যে ওই রাত্রে যে অলৌকিক ঘটনা আমাদের সাথে ঘটেছিল সেগুলি এখনো ভুলতে পারি না। এখনো ভাবলেও আমার শরীরে কাঁটা দেয়। আপনারা শুনলেন এক রহস্যময় বাড়ির গল্প। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভয় পেলেন না মজাই লাগলো কমেন্টে জানান, আর আপনার প্রিয় ভূতের গল্পের আইডিয়াও শেয়ার করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, আর মেলেও আপনি পাঠাতে পারেন, সেটি আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভৌতিক গল্পের জন্য। বেল আইকনটি প্রেস করুন যেন নতুন গল্প আসলেই আপনার কাছে নোটিফিকেশনে পৌঁছে যায়। আবারও দেখা হবে অন্য এক অদ্ভুত, রহস্যময় আর রোমাঞ্চকর গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সাবধানে থাকুন আর রাতে দরজা বন্ধ রাখতে ভুলবেন না।